দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। আজ আমরা গণতন্ত্র অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি বিগত ৩-৪ দিন যাবতই বলা চলে সপ্তাহখানেক ধরেই কিন্তু বেশ আলোচিত অবস্থায় রয়েছে। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এটি অত্যন্ত জোরালোভাবে উচ্চারিত হচ্ছে, এর বিচারের দাবি করা হচ্ছে, বিক্ষোভ জানানো হচ্ছে। এছাড়াও বিগত 7 মাস যাবৎ যে মব এবং ডাকাতি গণপিটুনির ঘটনাগুলো রয়েছে, সার্বিকভাবে সবগুলো বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক করা হয়েছে ধর্ষণ, মব, হত্যা, ডাকাতি শেষ কোথায়, এই প্রশ্নটি রেখে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, শুরুতেই তাদের সাথে একটু পরিচিত হয়ে নিতে চাই। আমার পাশেই রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি ডক্টর মোহাম্মদ আকবর আলী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গণতন্ত্র অনুষ্ঠানে। ঠিক তার পাশেই রয়েছেন সমাজবিজ্ঞানী ও অপরাধ বিশ্লেষক অধ্যাপক ডক্টর নেহাল করিম, আপনাকেও স্বাগত জানাচ্ছি গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা একটি প্রতিবেদন দেখে নিতে চাই। আজ গতকাল রাত থেকে এবং আজ সারা দিন যাবৎ আপনারা জানেন যে রাজধানী সহ সারা দেশেই বেশ কিছু আন্দোলন বিক্ষোভ হয়েছে। চুরি, ডাকাতি আর ছিনতাইয়ের পাশাপাশি নগরীতে নতুন আতঙ্ক, খুন, ধর্ষণ। দর্শক, সরকারের অভিযান ও পদক্ষেপেও থামছে না এই অপরাধগুলো। দায়িত্বশীলদের দাবি আগের তুলনায় অনেক ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিন্তু বিশিষ্টজনরা বলছেন সামাজিক অবক্ষয় আর আইন শৃঙ্খলার গাফিলতিতে ঘটনার বাড়ছে অপরাধ। এইসব ঘটনায় অপরাধগুলো বেড়ে চলেছে। আমাদের সহকর্মী সজল দাস একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা সেটি দেখে নিতে চাই। ভুক্তভোগীকে দেখতে যখন হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা, তখনও ধর্ষণ, হত্যাকাণ্ড সহ নানা অপরাধের বিরুদ্ধে মাঠে সরব ক্ষুব্ধ মানুষ। প্রশ্ন, সরকারের এত শত আশ্বাসেও কেন স্বাভাবিক হচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি? আমরা যেন সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারি এবং রেপিস্টরা যেন পরবর্তীতে মাথাচাড়া না দিয়ে উঠতে পারি। এই যে দর্শকরা পার পেয়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু এই অপরাধ প্রবণতা কিন্তু দিন দিন বেড়েই চলছে। আমাদের কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়ে একটা দেশে একটা অরাজকতার অবস্থা সৃষ্টি হবে। আমরা এখন রাতের বেলা গাড়িতে যেতে ভয় পাই। অথচ কদিন আগেই মধ্যরাতে সংবাদ সম্মেলন করে যৌথ বাহিনীর বিশেষ অভিযান সহ নানা পদক্ষেপে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব। সামগ্রিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি, বরং আতঙ্ক, শঙ্কা বাড়ছে জনমনে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য বলছে গেল 2 মাসে নাজুক হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিশিষ্টজনেরা বলছেন পুলিশ ও প্রশাসনে স্থবিরতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। সুশিক্ষিত হলে হবে না, স্বশিক্ষিত হিসাবে গড়ে তুলবে সেই উপাদানগুলি আমাদের শিক্ষা ব্যবস্থায় খুবই অভাব আছে। আমরা যারা জনগণ আছি তাদেরও এগিয়ে আসতে হবে। দেখেন, আমরা যখন কোনো কিছু এরকম দেখি ইফটিজ করছে বা কিছু করছে, আমরা ভিডিও করাতে ব্যস্ত, আমরা ওখানে গিয়ে প্রতিহত করি না। আইনের সঠিক প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াকেও হত্যা, ধর্ষণের মতো অপরাধ বাড়ার কারণ বলে মনে করছেন কেউ কেউ। পুরো দেশের নারীরা পথে নেমে একটাই দাবি চাই, সেটি হচ্ছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি। এক্সাম্পলারি পানিশমেন্ট, একটা এক্সাম্পলারি পানিশমেন্ট এখনো হয় নাই। তো এক্সাম্পলারি পানিশমেন্ট না হলে, যেমন ধর্ষণের পরে যখন কেস যেতে যায় তারে দেখা যায় যে তার সাক্ষী নাই, সাবুত নাই, সে বেরিয়ে আসে আর উল্টা হুমকি দেয়। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুত স্বাভাবিক হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বস্তি ফিরুক জনজীবনে। সজল দাস, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম যে সারাদিন যেই বিক্ষোভ হয়ে গেল, যেই দাবি হয়ে গেল, বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা সবাই প্রতিবাদ জানাচ্ছেন, তারা নানামুখী দাবি করছেন এই ধর্ষণের বিচারের জন্য। আমরা সেই আলোচনায় যাব। ধর্ষণ, মব, হত্যা, ডাকাতি শেষ কোথায়, এই প্রশ্নটি রেখে আলোচনার শুরুতেই আমি যেতে চাই সমাজবিজ্ঞানী অপরাধ বিশ্লেষক অধ্যাপক ডক্টর নেহাল করিম, আপনার কাছে। যখন সুনির্দিষ্ট একটি অপরাধের তথ্য হাতে আসে, গণমাধ্যমের কাছে আসে বা সাধারণ মানুষের কাছে যায়, দেখা যায় যে ওই একই ধরনের অপরাধ কয়েকদিনের মধ্যেই একাধিক তথ্য চলে আসে। আপনাদের অপরাধ সূচক বিশ্লেষণ আসলে কি বলে? তথ্যগুলি কি আসলে শুধুমাত্র গণমাধ্যমের দ্বারাই প্রকাশিত হয়, না অন্য কোনো মাধ্যমের কাছেই কি তথ্যগুলো যায় না? আজকের বিষয়টা এত চমৎকার, এত সময়োপযোগী, বলার মতন না। আমি আস্তে আস্তেও চিন্তা করছিলাম কি কি বলা যায়। প্রথম কথা হচ্ছে, এগুলো হচ্ছে কেন? এটা যে আজকে হচ্ছে বা গত 2 দিন ধরে হচ্ছে তা না। এটা যদি অন্তত যদি বাংলাদেশের কথা বলি, একেবারে শুরু থেকে শুরু করে এই পর্যন্ত সব সময় এইসব ধর্ষণ বা ওই মব ভায়োলেন্স এগুলো হয়ে আসছে।
কিন্তু আমাদের দুর্ভাগ্য যে কোনো সরকারই এটাকে গুরুত্ব দেয় না, কারণ সরকার তার সস্তা জনপ্রিয়তার জন্য ছেড়ে দেয়। এবং যেটা দেখা গেছে বিগত সরকারে এই তাদের যে ছাত্র ফ্রন্ট ছিল, সেই ছাত্ররা যত্রতত্র এইসব কাজ করেছে, এইসব ধর্ষণ করেছে বা লুটতরাজ সব কিছু করেছে, কিন্তু প্রশাসন নীরব ছিল। এখন এখানে কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু সব ধরনের আইন আছে, কিন্তু তার প্রয়োগ নেই, এবং প্রয়োগ নেই বলে এটা ব্যাপকতা পাচ্ছে। সেই প্রয়োগ নেই, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা আছে। তারা চাইলেই কিছু করতে পারে না, কারণ উপরের থেকে ফোন আসে বা বার্তা আসে, ছেড়ে দাও অমুক সমুক। তো এখন এটা কিভাবে হবে? আমাদের দেশের এই যে সরকারের লোকরা এই যে গত 50 বা 54 বছর এতবার বিদেশ গেল, নানান বিষয়ে নানান বিভাগের, বিদেশ থেকে তাহলে তারা কি শিখে আসে? আমার কথা সেটা, আমরা যারা নাকি একটু বিদেশে পড়াশোনা করতে গিয়েছি, আমরা দেখেছি ওখানে একটা পারফেকশন কাজ করে, এখানে করে না কেন? আমি এটা বুঝে পাই না। সিঙ্গাপুরের ফুটপাথ দিয়ে চললে আপনি চোখ বন্ধ করে আপনি যেতে পারবেন, ঢাকা শহরে একটা ফুটপাথ দিয়ে চোখ খুলে গেলেও হোঁচট খেতে হয়। সব কিছু এলোমেলো, কোনো কিছু মানে সিস্টেমেটিক ওয়েতে চলে না। এক কথা বলা যায়, সিস্টেম ডাজন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ। আজকে এই যে ধর্ষণ হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে, এগুলি কেন হচ্ছে? আইন শৃঙ্খলার অভাব। মানুষ মানে যারা এইসব করছে বুঝে শুনেই করছে, কনসিকুয়েন্স কি তাও হয়তো জানে যে কিছু হবে না, পরে ছাড়িয়ে নেবে, তার অমুক আছে তমুক আছে। এই যে কনফিডেন্সটা হয়েছে বলেই এগুলো বাড়ছে। এখন এখানে কথাটা হচ্ছে এগুলো কেন হয়? বলতে গেলে অনেক কিছু বলতে হয়। দেখেন, ধর্ষণটা যে হয় এটা কিন্তু একটা জৈবিক চাহিদা। এই চাহিদা পূরণ করার জন্য এই যে 8 বছরের শিশু, আমি জানি না কি তৃপ্তি পেয়েছে, এগুলো যে করে, এগুলো হচ্ছে বিকৃত মস্তিষ্কের। এবং এগুলো কেন হয়? পৃথিবীব্যাপী সব জায়গায় পতিতালয় আছে সরকার স্বীকৃত। সৌদি আরবে সরকার স্বীকৃত নেই, কিন্তু আছে, নাহলে লাখ লাখ শ্রমিক থাকে কিভাবে? জৈবিক চাহিদাটা এরকম যে না পেটের ক্ষুধা নিবারণ করতে না পারো, কিন্তু জৈবিক ক্ষুধা পূরণ করার জন্য যত তত যাচ্ছে করছে। নাইলে আমাদের বস্তি এলাকাতে খেতে পাচ্ছে না, চলতে পারছে না, তারপরও সন্তান জন্ম দিচ্ছে। কাজে এটা কিন্তু একটা কি বলবো, শারীরিক চাহিদা, এটা মিটাতেই হবে। সেজন্য আমি মনে করি আমার এই অভিজ্ঞতা দিয়ে, এই পাকিস্তান আমলেও কিন্তু আমাদের এখানে পতিতালয় ছিল। বাংলাদেশে ঢাকা শহরে স্বাধীন হওয়ার পর পতিতালয়গুলো উঠিয়ে দেওয়াতে কি হয়েছে? মৌচাকে ঢিল মেরেছে, ছড়িয়ে গেছে। এখনও বাংলাদেশ সরকার স্বীকৃত 18টা পতিতালয় আছে, কিন্তু ঢাকা শহরে কোথাও সরকার স্বীকৃত কোনো পতিতালয় নেই। কাজে আমি মনে করি এই ধর্ষণ কমাতে গেলে অবশ্যই সরকারকে চিন্তা করতে হবে, এবং যাতে এইসব মানে এই ধর্ষণটা না হয়, কমে যায়, সেজন্য করা উচিত। এই সাথে আরেকটা কথা বলি, আমাদের কোড ডিভিশনে দেখা গেছে কোনো ছেলে কোনো মেয়েকে এরকম টিজ করে না, কিন্তু যারা নাকি কোড ডিভিশনে পড়েনি তারা রাস্তা দিয়ে যেতে মেয়েদেরকে টিজ করে, উত্ত্যক্ত করে। এগুলো হচ্ছে গিয়ে পরিবেশের ব্যাপার। সেজন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে, আমরা তো কোনো কিছু চিন্তা করি না, দূরদৃষ্টি সম্পন্ন আমরা না। এখনই করব, কালকে কি হবে এটা করছি, তো কালকেরটা দিয়ে তো হবে না। প্রতিনিয়ত সমাজ বদলাচ্ছে, মানুষের মন মেজাজ বদলাচ্ছে। কাজে সরকারকে ভেবে দেখতে হবে দূরদৃষ্টি সম্পন্ন কোনো রকমের পরিকল্পনা নেওয়া যায় কিনা। জি, আমি আপনাকে আরেকটু সুনির্দিষ্ট সংক্ষেপে একটু জানতে চাই যে আপনাকে যে প্রশ্নটি আমি শুরু করেছিলাম, ধরুন যদি ধর্ষণের উদাহরণটি দেই, যে মাগুরার ঘটনার পরপরই আমরা দেখলাম চট্টগ্রামে একটি ঘটনা ঘটে গেল, নরসিংদীতে ঘটনা ঘটে গেল। এই বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখেন? মানে একটি অপরাধ যখন আমরা পাই, দেখা যায় যে ঠিক তার 2-3 দিনের মধ্যে আরো এই ধরনের ঘটনা পাওয়া যাচ্ছে। এটি আসলে কেন? এটা কেন? ওই একটা ঘটনা পেলেন, অন্যান্য সাংবাদিকরা যারা তথ্য সংগ্রহ করে তারাও সচেতন হয়ে গেল, সজাগ হয়ে দেখি আমার এলাকায় কি আছে। সবাই তো ক্রেডিট নিতে চায়, তাতে এটা হয়। আর এইগুলি সংবাদ মাধ্যমে আসছে বলে আমরা জানতে পারছি। এর বাইরে কি হচ্ছে না? অসম্ভব, প্রচুর হচ্ছে। এগুলি বলে করে তো শেষ করা যাবে না। এখন কথা হচ্ছে যে সরকারকে সেইভাবে পরিকল্পনা নিতে হবে, কি করা যায়। আজকে 54 বছর, খুব দুঃখ লাগে, একটা উদাহরণ দেখাতে পারবেন না, কেউ পারবে না
যে একটা সিস্টেমেটিক ওয়েতে কোনো কিছু হয়েছে বাংলাদেশে। জি, ডক্টর নেহালকুল আমার কাছে ফিরবো। আমরা একটু ডক্টর মোহাম্মদ আকবর আলী আপনার কাছে একটু যেতে চাই, একটু ভিন্ন প্রসঙ্গে আপনার দৃষ্টিটা আমি নিয়ে যেতে চাই। 5 আগস্ট পরবর্তী যেই বিষয়গুলো দেখা গেল যে সব শীর্ষ সন্ত্রাসীরাই কিন্তু কারাগার থেকে বেরিয়ে গেছেন, তারা এলাকা ভিত্তিক ভাগ বাটোয়ারা প্রতিষ্ঠার চেষ্টা কি অপরাধ বাড়াচ্ছে, আপনি কি এরকম মনে করেন? নট আনলাইকলি, হতে পারে, এটা তো স্বাভাবিক। অপরাধী যখন এই শীর্ষ সন্ত্রাসীরা কিন্তু যখন জেলে ছিল ওরা কিন্তু ওখান থেকে নিয়ন্ত্রণ করত, ওরা অপরাধকে ওখান থেকে নিয়ন্ত্রণ। এখন তো আর জেলে বা বাইরের মধ্যে কোনো পার্থক্য নাই, তো জেলে বসে ওরা অপরাধ নিয়ন্ত্রণ করতো, এটা জানা যায়। ওখানে তাদের সব ধরনের ফ্যাসিলিটি তারা ভোগ করে, তাদের মোবাইল আছে, তাদের কানেক্টিভিটি আছে, তো দল পরিচালনা তাদের কোনো সমস্যা হয় না। এখন বাইরে গিয়ে তো আরও বেশি ভাই এসে গেছে সমাজে, তারা ভাই নামে পরিচিত, বড় ভাই এসে গেছে। কাজে বড় ভাই যখন এসে যায় তখন তার অপরাধ করা, তার কিন্তু কিছু করতে হয় না, যে বড় ভাই এখন এসে গেছে, মগবাজারে অমুক ভাই এসে গেছে, মিরপুরে অমুক ভাই এসে গেছে, বা ওই নারায়ণগঞ্জে অমুক ভাই এসে গেছে, বাস এদের নামেই যথেষ্ট, তাদের উপস্থিতিই যথেষ্ট। তো এতে তো অবশ্যই আমি মনে করি যে অপরাধ প্রবণতা এবং অপরাধ বেড়ে যায়, এবং তার যে অনুসারীরা আছে তারা উৎসাহিত হয়, দ্বিগুণ উৎসাহে তারা কাজ করে এবং অপরাধ তারা বাড়িয়ে চলে। কিন্তু তৃণমূলের যে সাধারণ মানুষ, তার সবচেয়ে বড় বন্ধু নিরাপত্তার ক্ষেত্রে পুলিশ, এবং পুলিশের কাছে অবশ্যই এই শীর্ষ সন্ত্রাসীদের তথ্যগুলো রয়েছে, তারা বেরিয়ে গেছে, তারা কোথায় গিয়েছে, সেই তথ্যগুলো কি পুলিশ আসলে ফলো আপ করে না, না পুলিশের আসলে কোনো ধরনের দুর্বলতা আছে এই জায়গাটিতে? পুলিশের তো আমরা বারবার বলছি, পুলিশের তো দুর্বলতা আছেই। 5 আগস্টের পরে পুলিশের দুর্বলতা একেবারে প্রকট, বিভিন্নভাবে তার সক্ষমতা দুর্বলতা আছে, তার নেতৃত্বের দুর্বলতা আছে, তার ইচ্ছায় দুর্বলতা আছে, তার কার্যক্রমে দুর্বলতা আছে। তো সক্ষমতা দুর্বলতা হলো যে এই যে শীর্ষ সন্ত্রাসীদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করা, তাদের মুভমেন্ট ফলো করা। আমরা এখন তো যেহেতু আমরা যে তথ্য সাম্রাজ্যে বসবাস করি, আমাদের এদের তথ্য ইচ্ছা করলে কিন্তু পুলিশ এটা জোগাড় করতে পারে। সে কার সাথে কথা বলছে, তার দল কারা, কোথায় কি মুভমেন্ট করছে, এটা কিন্তু পুলিশ বের করতে পারে। কাজে এটা যদি সচেতন হয় তাহলে তো এই শীর্ষ সন্ত্রাসী বলেন যে কোনো সন্ত্রাসীকেই ফলো করা সম্ভব। কিন্তু ওই জন্য একটা সক্ষমতার অভাব, এখন তার ইচ্ছারও অভাব, যে কেন এত ঝামেলা করতে যাব, ঝামেলা মানে তার সেই স্পৃহাও নাই। এই কেন নাই সেটা তো আপনারা জানেন, এখন তার স্পৃহাও ভেঙে গেছে অনেকটা। কাজেই এই সক্ষমতার অভাব, স্পৃহার অভাব, আর হলো যে এখন সে সাপোর্টও পায় না। সে পুলিশকে যে সাপোর্ট, একটা কাজ করতে গিয়ে সাপোর্ট প্রয়োজন, কি সাপোর্ট প্রয়োজন, সে তাকে বুঝতে হবে যে আমি যে কাজটা করব সমাজ আমাকে সাপোর্ট করবে, সেই সাপোর্টটা এখন পুলিশের খুব কম। তার ডিপার্টমেন্টাল যে এখন লজিস্টিক সাপোর্টও পরিমাণ অনেক কমে গেছে, অনেক। এখন গাড়ি নাই, যেমন 300 গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে, আর কত গাড়ি যে কত জায়গায় পুড়িয়ে গেছে তার কোনো হিসাব নাই। তারপরে অস্ত্র লুট হয়ে গেছে, থানাগুলো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তো এই যে নাই, এইখানে সক্ষমতার অভাব আছে পুলিশের। আর হলো যে জনবান্ধব হওয়ার এখন আর মানে বান্ধব কেন, মানে জনসেবক বা জনবান্ধব এই পরিচয়টাও দিতে এখন পুলিশ পারছে না, সেই সক্ষমতা এখন নাই। কাজে এই সক্ষমতার জন্যই এখন যদি একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, সেই ভ্যাকুয়ামে এখন সন্ত্রাসীরা ঢুকে পড়ছে, অপরাধীরা ঢুকে পড়ছে। সে জানে যে আমি অপরাধ করলে আমাকে এখন পুলিশ ধরতে পারবে না, ধরার সক্ষমতা নাই। বা আমরা তো দেখেছি আগে অতীতে অপরাধ হয়েছে, ডাকাতি হয়েছে, দেখা গেছে কদিন পরেই সেই ধরা পড়ে গেছে। কিন্তু এখন ওরা মনে করছে যে না, আমি ডাকাতি করব একেবারে নির্দ্বিধায় ঘুরে বেড়াবো, আমাকে ধরতে পারবে না। তবে আমরা সুখের কথা যে সেদিন আমরা দেখলাম যে বনশ্রীতে যে ডাকাতিটা হয়েছে, সেখানে গুলি করে যে স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে গেছিল সেটা পুরাটাই আবার উদ্ধার করেছে। তো এই সক্ষমতাটা প্রয়োজন, এই সক্ষমতাটা প্রয়োজনে হলেই এটা যদি পূরণ করতে পারে তখনই ওই সমাজের সাপোর্টটা পাবে, তখনই সে আবার ওই আমি যে সেবক এই পরিচয়টা সে দিতে পারবে, এবং আমি যে আপনাদের কাজে আমি লাগবো এই পরিচয়টা আমি দিতে পারবো। জি,
ডক্টর মোহাম্মদ আকবর আলী, আমরা আবার কাছে ফিরবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর নেহাল করিম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, একটি বড় জায়গা জুড়ে আসলে জানতে চাচ্ছি যে 7 থেকে 8 মাস প্রায় বলা চলে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পেরিয়ে গেছে। বিদ্যমান যে পরিস্থিতি, আপনার কি মনে হয় যে দলীয় সরকার না হয়েও নারীর প্রশ্নে অতীতের সরকারগুলোর মতোই বর্তমান সরকারের অবস্থান? আমি ঠিক তা মনে করি না, কারণ বর্তমান সরকার এখনো গুছিয়ে উঠতে পারেনি, কারণ সব কিছু এত এলোমেলো অবস্থায় ছিল। তারপরে বিগত সরকারের যারা নাকি প্রশাসনিক কর্মকর্তা ছিল তাদেরকে বাদ দিয়ে আবার নতুন করে প্রশাসন সাজাতে গিয়ে এখনও ঠিক গুছিয়ে উঠতে পারেনি। তবে এটাও ঠিক, বাংলাদেশ সরকারের যে মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা যারা আছেন সবাই যে একেবারে খুবই এফিশিয়েন্ট আমি তা মনে করি না, বা তা বলবো না। তারা কিন্তু ঠিক ওই রকম এখনও সেরকম কোনো প্রমাণ দিতে পারেননি। এখন সামনে কি হবে দেখা যাক। আর আমাদের তো রোজার মাস আসলে 1 মাস সব কিছু বন্ধ হয়ে যায়, উল্টে যায়। তবুও এখানে কিছু পোলারাইজেশন হবে ইফতার পার্টিতে, যে এখন দেখা যাক কি হয়। তবে বাংলাদেশের সব কিছু ভেরি মাচ আনপ্রেডিক্টেবল, কেউ কিছু বলতে পারে না। এখন যেটা বলবে সেটা পরবর্তীতে এটা উল্টে যাবে। কাজে বাংলাদেশের ব্যাপারে বহির্বিশ্বের যেমন একটা কৌতূহল আছে, আমাদের এখানে কিছু ব্যক্তি আছেন যারা দেশের খোঁজ খবর রাখেন, নারী রক্ষতের খবর রাখেন, তারা জানেন, কিন্তু তারা ভিন্ন ভিন্ন মত দেন এবং তাদেরকে নিয়েও আবার দুশ্চিন্তা। কেউ বলে উনি ওই লবি করেন, উনি ওই করেন, এই করেন। কাজে আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। আমাদের প্রত্যেকের কাছে নিজের বিশ্বাসের একটা অভাব রয়ে গেছে। কাজে আমি যেটা মনে করি বাংলাদেশি হিসাবে বা সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে বা মাস্টার হিসেবে, যে আমার অনেক 54 বছর কিন্তু একটা দীর্ঘ সময়। আমি সত্যি খুব একটু ওনাকে বলছিলাম যে আমি বোধহয় আমার জীবিত অবস্থা বাংলাদেশে যে একটা মানে পারফেকশনটা দেখে যেতে পারবো না। আপনার এই ক্ষোভের জায়গাটিতে আমি আপনাকে একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার কাছে এইমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি স্ট্যাটাস আমি আপনাকে একটু পড়ে শোনাতে চাই। জনৈক আরিফ নামে একজন স্ট্যাটাস দিয়েছেন, অপরাধীরা গ্রেফতার হয়েছে, ভিকটিম হাসপাতালে মৃত্যুসজ্জায়, বোনের সাক্ষী মজুদ আছে যে উক্ত ঘটনাকে সবার আগে বুঝতে পেরেছে, আসামিরাও কেউ অস্বীকার করে নাই কিছু, তারপরেও বিচার সম্পন্ন করতে নাকি 180 দিন সময় লাগবে। এই 180 দিনে কত ইস্যু আসবে আর কত ইস্যু যাবে, নাম বলছি না, ধর্ষিতা শিশুটিও হারিয়ে যাবে ইস্যুর তলে। তিনি তামাশা বিস্ময়কর চিহ্ন ব্যবহার করেছেন। এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? আপনার যে হতাশার জায়গা বললেন, হ্যাঁ আমি সম্পূর্ণ একমত। তাই হয় বাংলাদেশের কিন্তু কয়েকটা জিনিস আছে, মানে বিগত সরকার, মানে সেই সরকার শুধু গত সরকার নেই, এর আগে স্বাধীন হওয়ার পরের থেকে যেসব সরকার এসছে সব সরকারের কর্মকর্তারা বা মন্ত্রীরা কথায় কথা বলতো প্রক্রিয়াধীন আছে, বিচারাধীন আছে, হ্যাঁ বিবেচনাধীন আছে, এইসব এই ধীন। তারপরে কি তদন্ত কমিশন, কথায় কথায় এগুলি জাস্ট টু হাশ আপ দ্য কেস। এখানে মানে তাদের কোনো সদিচ্ছা নেই, সবাই সব কিছু জানে। আমার স্পষ্ট মনে আছে আমি সেই টক শোতে আমি ছিলাম, পুলিশের আইজি শহীদুল হক ছিল, তো তখনই ওই ক্যাসিনো ব্যাপারটা এসছে। তখন আসাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার, তাকে কোন সাংবাদিক জিজ্ঞাসা করলো যে এই যে ক্যাসিনোর ব্যাপার এটা কি, আমি ক্যাসিনোর কও জানি না। খুব মজার কথা হচ্ছে এরকম উচ্চপদস্থ একজন পুলিশ কর্মকর্তা যদি না জেনে থাকেন বা না জানা ভান করে, তাহলে তো এটা তো একটা অপরাধ। আমাদের মতন এই ছোটোখাটো মানুষ আমরা জানি, তারা জানে না, এটা তো হতে পারে না। আসলে সবাই সব কিছু জানে। আপনাকে একটা কথা আমি বলতে পারি, বাংলাদেশে যত কিছু ঘটছে বা সামনে হবে, আমরা যারা চারপাশে আছি আমরা সবাই সব কিছু জানি। কেউ প্রকাশ করি, কেউ প্রকাশ করি না, এবং প্রকাশ না করার সংখ্যা সবচেয়ে বেশি। হ্যাঁ, যেমন এখন জনমনে একটা প্রশ্ন, আচ্ছা এই যে উপদেষ্টারা হলো এরা কিসের বেসিসে হলো, কারা প্রমোট করলো, এসব কথা আসছে, এদেরকে তো আগে দেখিনি। তো এরকম অনেক রকমের আছে, এখন কিভাবে দেখবে? ডক্টর নেহাল করিম, আমরা ফিরবো। আমরা ডক্টর আকবর আলী আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে চাই, সেটি হচ্ছে যে আবার একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই। মোরাল পুলিশিং যে শব্দটি রয়েছে এখানে, কিন্তু পুলিশ শব্দটি এখানে ব্যবহৃত হচ্ছে, সেই দিক যদি আপনি মাথায় রাখেন,
নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এ ধরনের অপরাধগুলোতে যিনি ভিকটিম তার পরিচয় বা চেহারা যতখানি প্রকাশ হয়, অভিযুক্তের চেহারা ততটা প্রকাশ হয় না কেন? আমি যে কথাটা আগে স্যারকে জিজ্ঞেস করলেন বিচারের দীর্ঘসূত্রিতা, আমি ওই ব্যাপারে একটু কথা বলি, তারপরে এটাতে আসি। আমি বিদেশে ইউনিয়ন পুলিশে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। ওখানে আমি দেখেছি যে একটা অপরাধ হলে ওই পুলিশের সাথে ম্যাজিস্ট্রেটও সে ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। তারা কিন্তু ওখান থেকে সাক্ষ্য প্রমাণ নিয়ে 2 দিন পরে দেখা যায় যে তার ওই বিচারের রায় দিয়ে দিচ্ছে। তা আমাদের ক্ষেত্রে 180 দিন, আবার আজকে দেখলাম আমাদের নতুন প্রস্তাব আসছে 90 দিন, আবার 30 দিনের জায়গায় 30, দেখেন খুব হাস্যকর, 30 দিন যদি কোনো তদন্তকারী কর্মকর্তা 30 দিন যদি না পারে, তাহলে তাকে বদলি করে দিয়ে আরেকজন, সে আবার 30 দিন যদি না পারে, আবার তাকে বদলি করে দিয়ে আরেকজনকে নিয়োগ করায়। তো এটা তো হতে পারে না। তো একটা ঘটনা হয়েছে, এখন এই ঘটনা প্রমাণ করার জন্য কি শুধু আয়ু পরিবর্তন করলেই হবে? এই ঘটনা সবাই জানে। তো ওখানে আমি মনে করি ওখানে বিচার বিভাগেরও এখানে একটা দায় আছে, তাদেরও ইনভলভ হতে হবে। আমি যে বললাম তাদেরকে ইনভলভ হতে হবে এই এর সাথে, তদন্তের সাথে, এবং ইনভলভ হয়ে যত দ্রুত সম্ভব। 180 দিন লাগে না এগুলো করতে, 90 দিনও লাগে না, আরও অনেক কম সময়ের মধ্যে এই কাজগুলো করা যায়। আমরা দৃষ্টান্তমূলক কথাটা খুব বেশি ব্যবহার করি। তো এরকম করা দৃষ্টান্ত স্থাপন করেন আপনারা। জাস্টিসরা নেমে এখন জাস্টিস তো ওই যে ফাইল উপস্থাপন, ওই অ্যাফিডেভিট করা, তারপরে উকিল নিয়োগ করা, এই সমস্ত এই আমলাতান্ত্রিক জটিলতা বাদ দিয়ে সরাসরি আপনি ঘটনাস্থলে যান, বা ওই যারা এখনো যে আছে সাক্ষী আছে, সাক্ষী নেন, বিচার করেন। এই পদ্ধতিটা ছোট করে নিয়ে আসেন, সহজীকরণ করে নিয়ে আসেন, সংক্ষিপ্ত করে নিয়ে আসেন। তাহলে এই যে আমরা যে কথিত শব্দটা ইউজ করি দৃষ্টান্তমূলক শাস্তি, এই দৃষ্টান্তমূলক শাস্তি মানুষ দেখতে পাবে। তা না হলে যেটা আপনি যে স্ট্যাটাসের কথা বললেন যে 180 দিন, এরপর তো মানুষ ভুলে যায়, আরো কত বড় বড় ইস্যু চলে আসবে, তখন ইলেকশনের ইস্যু চলে আসবে, কত কিছু হয়ে আসবে, দল আছে, কত কিছু আছে, তখন ভুলে যাবে এই সমস্ত ধর্ষণের কথা। ইয়েস। তারপরে আপনি বললেন যে আমরা ওই প্রশ্নের উত্তর আমরা একটু বিরতি নিয়ে আসি, তারপর আপনার কাছে সেই উত্তরটি নিব। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা হচ্ছে, ধর্ষণ, মব, হত্যা, ডাকাতি শেষ কোথায়, এই প্রশ্নটি নিয়ে আলোচনা হচ্ছে। স্টুডিওতে 2 জন অতিথির সাথে একটি বিরতি নেওয়ার সময় হলো, আরো আলোচনা হবে, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি ধর্ষণ, মব, হত্যা, ডাকাতি শেষ কোথায়, এই প্রশ্নটি রেখে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন 2 জন অতিথি। আমার পাশেই রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি ডক্টর মোহাম্মদ আকবর আলী, এবং তার পাশেই রয়েছেন সমাজবিজ্ঞানী অপরাধ বিশ্লেষক অধ্যাপক ডক্টর নেহাল করিম। আমরা একটু আলোচনায় চলে যেতে চাই সরাসরি। ডক্টর মোহাম্মদ আকবর আলী, আপনার মাধ্যমে আলোচনা একটু শুরু করতে চাই। একটি পরিসংখ্যান দিব আপনাকে। মানবাধিকার সংস্থা HRSS এর তথ্য বলছে সবশেষ 7 মাসে গণপিটুনির 114টি ঘটনায় নিহত হয়েছেন 119 জন। এই ধরনের ঘটনায় মামলা হলেও সুষ্ঠু তদন্ত, অপরাধীদের শাস্তি নিশ্চিতের উদাহরণ কম কেন? আরেকটি প্রশ্ন রয়েছে, প্রতিবাদ না করা পর্যন্ত ধর্ষকদের বিচার শুরু হয় না কেন? ধন্যবাদ। তো গণপিটুনিতে মৃত্যু, এটা তো হত্যা, আসলে এটা তো অবশ্য মৃত্যু না, এটা তো হত্যা। তো হত্যা মামলাগুলোতে অনেক সময় সাক্ষী পাওয়া খুব মুশকিল হয়ে যায়, কারণ যারা গণপিটুনিতে যারা অংশগ্রহণ করে, তো ওখানে তো সবাই আসলে অংশগ্রহণকারী, তারা কেউ কিন্তু আর ওটা মানে এই যে হত্যা করা হলো এই কথাটা বলতে চায় না, যে আমরা এখানে একটা হয়েছে বা একটা চোর ধরেছে, চোরকে মেরেছে, আমি দেখছি অমুক দেখছি, কিন্তু কে মরছে আমি দেখিনি। অনেক লোক পিটাইছে, 40 জন লোক পিটাইছে, 20 জন লোক পিটাইছে। তো এরকম কথাগুলো বলে, তো ভাষা কথাগুলো বলে। আর আরেকটা হলো যে এখানে একটা নিস্পৃহাও আছে, পুলিশের একটা নিস্পৃহ আছে, যে গেছে একটা ডাকাত গেছে এখানে, আর এটার পিছনে এত মুভ করি, এটা লাভ নেই, এরকম একটা পুলিশের যে এইটার প্রতি যে খুব লেগে থেকে যে কিছু করবে, এরকম ইচ্ছাটাও ওই যে বলছিলাম আগের ইচ্ছাটাও এখানে কম। এই জন্য এগুলোর বিচার হয় না বলে আমার মনে হয় আর কি। আর ধর্ষণের কথা আসলে
এটা বলতেও লজ্জা লাগে যে আমরা এখন আমার 8 বছরের একটা মেয়ে ধর্ষিত হয়েছে, তারপরে এটা শোরগোল হয়েছে, এখন আমরা হসপিটালে দেখতে যাই, এখন তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে একেবারে দেশের সর্বোচ্চ যে চিকিৎসালয় সেখানে আমরা করছি, এখন আমরা তার পেছনে আইনজীবী নিয়োগ করছি, আমরা তাকে যত রকম সহায়তা করছি সেগুলো করছি। কিন্তু এটা যদি আড়ালে থাকতো, এটা যদি আপনারা সামনে নিয়ে আসতেন তাহলে কিন্তু এটা যে কোথায় চলে যেত নোবডি নোজ। এরকম কিন্তু হচ্ছে সব, মানে গ্রামে গঞ্জে এই কাজগুলো অহরহ হচ্ছে, যেটা সব কিছু সামনে আসে না। তো এইখানে আর এই যে বিচারের যে প্রক্রিয়াটা গ্রামে যেটা হয় যে ধর্ষণ না, শুধু যে নারী নির্যাতনের মামলাগুলো হয়, এইগুলো যে দীর্ঘসূত্রিতার কারণে দেখা যায় যে একটা সালিশ করে আবার দেখবেন যে কিছু টাকার বিনিময়ে কিছু এটা সেটা করে আসামিরা কিন্তু পার পেয়ে যায়। ঠিক আছে, তো ওকে একটা জমি লিখে দিব, দেখা যায় যে যার জমি আছে সে ওটাতেই সন্তুষ্ট হয়ে তারা এগুলোতে তারা মিলমিশ করে ফেলে আর কি। তো আর তাছাড়া এই বাদী পক্ষ আর আসামি পক্ষ এক হয়ে গেলে আমাদের যে আইনের লোক যারা আছে, উকিল সাহেবরা আছে, তারা তো এটাকে ব্যবহার করে মামলা যাতে শেষ পর্যন্ত আর বিচারের মুখ দেখে না। তো এটা খুব দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। এটাকে খুব একটা গুরুত্বপূর্ণ, মানে গ্রামে এটা ঘটনা হয়েছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ, গ্রামে না আমরা বলছি যে এই অপরাধ জগতে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় না। তা আমরা আশা করব। ডক্টর আকবর আলী, আমরা আপনার কাছে ফিরবো। আমরা একটু ডক্টর নেহাল করিম, আপনার কাছে একটু জানতে চাই যে নারীদের উপর সম্প্রতি যে জঘন্য হামলার ঘটনা ঘটছে কয়েকদিন ধরেই, সবশেষ বড় আকারে উদাহরণ হলো মাগুরার এই শিশুটি, তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়না কাণ্ডের একটি ঘটনা ঘটেছে, যেটি আপনি জানেন। এটিকে গভীর উদ্বেগজনক বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। এই ওড়না কাণ্ডকেও যদি উদাহরণ হিসেবে আমরা বলি, তাহলে সরকারের কি শুধুই বক্তব্যে সীমিত থাকা উচিত বলে মনে করেন? অবশ্যই না। এখন সরকারের একটা সুবিধা হয়ে গেছে কি, যে এখন বিগত সরকারের লোকজন দেশে স্থিতিশীলতা নষ্ট করার জন্য যত নানান রকমের সমস্যা সৃষ্টি করছে, সেটাও আবার উড়িয়ে দেওয়া যায় না, সেটা একটা দিক আছে। কিন্তু আমরা যদি আমাদের 50 বা 54 বছরের ইতিহাস দেখি দেশের, সব কিন্তু একই ধারায় চলছে। এই যে বৈষম্যটা, ডিসক্রিমিনেশন এত বেশি চিন্তা করা যায় না। উনি তো পুলিশে ছিলেন, ভালো বলতে পারবেন। ওনারা কি যত কল পেয়েছেন সবার কথায় কি সায় দিয়েছেন? লোক বুঝে সায় দিয়েছেন, এখন খোলাখুলি বলতে হয়। এখন সেই জন্য সবাই তো সাহায্য পায়নি, পাবেও না। যেমন এখন সাধারণত মানুষ উকিলের কাছে যেতে চায় না, গেলে ফাঁসিয়ে দেবে। এই যে মামলা চলতে থাকবে এই 20 বছর 30 বছর ধরে, তার যা আছে সেটাও চলে যাবে। এখন সহজে যেতে চায় না, থানায় মানে কে যে ডায়েরি করতে চায় না, ওই গেলে পেয়ে বসবে। ওরা তো খুব মানুষের মানে মেন্টাল অ্যাটিটিউডটা খুব ভালো বুঝতে পারে থানার যারা আছে ওসিরা, যে কাকে কিভাবে মোল্ড আপ করতে হবে। তো সেই কারণে যায় না। এগুলো তো মানে এইসব সমস্যার সমাধান তো অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না। এটা একেবারে আদিকাল থেকে চলে এসছে, এখন হবে। কারণ সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সিস্টেম ডাজন্ট ওয়ার্ক। একটা জায়গা দেখাতে পারবেন না যে সিস্টেম কাজ করে। আমি কলকাতাতে প্রায় আসা যাওয়া হয়, আগে দেখেছিলাম 72-এ বা 74-এ বাস আমাদের মতনই রাস্তায় দাঁড়ায়, কিন্তু গত বছর দেখলাম রাস্তায় বাস ঠিকই ফুটপাথ ঘেঁষে দাঁড়ায়। এই পৃথিবীর মধ্যে এই বাংলাদেশ মানে সব দিক থেকেই পিছিয়ে আছে, একটা বাস ফুটপাথ ঘেঁষে দাঁড়ায় না। আচ্ছা, অর্থনৈতিক বা রাজনৈতিক প্রভাবান্বিত হবে না, পুলিশের এই মানসিকতাটা না থাকা পুলিশ বাহিনীর উপর কতখানি দায় দিবেন? এটা হয়তো একটা খুব জটিল প্রশ্ন। আসলে যদি আপনি সুযোগ সুবিধা বাড়িয়ে দেন তাহলে একটা পারফেকশন আসবে, আমি বিশ্বাস করি। কিন্তু আমাদের তো পলিসি অন্যরকম, কি বলে ইউনিফর্ম চেঞ্জ করবে। আরে ইউনিফর্ম চেঞ্জ করলে কি হয়, এইখান দিয়ে ওই যে ব্যস্তাতে নৌকা আছে এইটা থাকতে পারবে না, কাজে এটা চেঞ্জ করতে হবে। এই যে হীনমন্যতা
ওই জায়গার নাম এটাকে বদলাতে হবে। এইসব বদলানোর তো অনেক সময় যায়, পয়সা খরচ, অমুক সমুক, তো এগুলো তো মানুষকে বোঝানো যাবে না। সবচেয়ে বড় কথা, এই বাঙালি জাতি, আমি খুব জোর গলায় বলছি, তারা আবেগ চালিত, বিবেক চালিত না। আবেগের বশে চলে বলে যত দুনিয়ার সমস্যা, একটা সমস্যা দেখাতে পারবেন যে সমাধান করতে পেরেছে কেউ? এই সংস্কার নিয়ে যতগুলো কমিশন, 6টা কমিশন যে হলো, আপনি কি মনে করেন ওরা রিপোর্ট দেবে, এই কি বলে রাজনৈতিক দলদেরকে আনবে, তারা সই দেবে, হয়ে গেল? এত সোজা? জি, আমরা আবার ফিরবো। ডক্টর মোহাম্মদ আকবর আলী, আপনার কাছে একটি প্রশ্নের খুব ছোট্ট উত্তর চাই, যেটি আমরা আসলে নিতে পারিনি প্রথম বিরতিতে যাওয়ার আগে। অপরাধী যিনি নারীর প্রতি সহিংসতা বা ধর্ষণের ক্ষেত্রে যে প্রশ্নটি ছিল চেহারার বা পরিচয় প্রকাশের ক্ষেত্রে, যিনি ভিকটিম হন তার চেহারা যত সহজে প্রকাশ হয়, যিনি অভিযুক্ত তার চেহারা কেন প্রকাশ হয় না? মোরাল পুলিশিং এর জায়গায় পুলিশ বাহিনী আসলে কেন ভূমিকা রাখে না? না, এটা তো এই প্রশ্নের উত্তর এটা আপনারা আরো ভালো দিতে পারবেন, কেন এটা প্রকাশ তো করে মিডিয়া, এটা তো পুলিশ করে না। পুলিশ তো আসামির ছবি প্রকাশ পাক এটাই চায়, কিন্তু সেটা হয় না কেন? এটা আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা, এটা কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা। কাজেই আমি এই প্রশ্নের উত্তর আপনাদের উপরে ছেড়ে দিলাম। এটা অবশ্যই এই যে যারা এই বিষয়ে হাইকোর্টেরও একটা নির্দেশনা দেওয়া হয়েছে আজকে, জি এক ধরনের, হ্যাঁ, হাইকোর্টের নির্দেশনা দেওয়া হয়েছে এটা। তাই সেটা তো সেখানে তো আবার আমি বিচার সহজীকরণ, বিচার অল্প সময়ের মধ্যে করার মতো কথা, ওখানে তো 180 দিনের কথা বলা হয়েছে। আবার আমার সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে 90 দিনের কথা। এটাকে আরো আমি বলতেছিলাম যে এই যে ছবি প্রকাশটা, এটা এই আমাদের মিডিয়া ভাইদের এটা আমাদের উচিত যে এই ধর্ষকদের ছবিগুলো মানুষের সামনে তুলে ধরা, এবং এই ব্যাপারে আমার মনে হয় না পুলিশের কোনো রকম কোনো দ্বিধা আছে। পুলিশ অবশ্যই এটা, কিন্তু এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, সেখানে কি করবেন? মিডিয়া না হলে তার দায়িত্ব পালন করলো। হ্যাঁ, ওখানে তো ওটাও তো, এটা তো এখনো ওটা আপনার মিডিয়া আপনার দায়িত্ব পালন করবে। তারপরে সামাজিক মাধ্যমগুলো যারা ব্যবহার করে তাদের দায় আছে না? তাদের তো এই ব্যাপারে তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, এবং সে দায় আছে বলেই কিন্তু আমরা এখন সরব দেখি, যে কোনো একটা জিনিস, একটা বিষয়ে সরব ভূমিকাটা আমরা দেখি। জি, আমরা একটা বিরতি নিয়ে আসছি, আরো আলোচনা করব। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা হচ্ছে। ধর্ষণ, মব, হত্যা, ডাকাতি শেষ কোথায়, এই প্রশ্ন নিয়ে সময় হলো একটি বিরতির, ফিরছি, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আলোচনা হচ্ছে ধর্ষণ, মব, হত্যা, ডাকাতি শেষ কোথায়, এই প্রসঙ্গে। আমরা অতিথিদের সাথে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনায় যেতে চাই। আমি শুরুতেই এবার যেতে চাই ডক্টর মোহাম্মদ আকবর আলী, আপনার কাছে। ডক্টর নেহাল করিমের কাছে আমি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা পড়ে শুনিয়েছি, আপনার কাছে জন্য একটি বার্তা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত। আজকে সারা দেশব্যাপী যেই প্রতিবাদগুলো হয়েছে তারই একটি অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিল আজকের সেই প্রতিবাদী কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক একজন সমন্বয়ক মেহেদী সজীব, তিনি বলেছেন, আমি কোট করছি, দেশকে অস্থিতিশীল করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদের উপর নির্যাতন চালানো হচ্ছে, আনকোট। তার এই দাবি কতটা সঠিক বা যৌক্তিক? শুধু এই মা বোনদের উপর নির্যাতন হচ্ছে, আমি শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। দেশকে অস্থিতিশীল করার জন্য আরও অনেক কিছু করা হচ্ছে, যেটা আমাদের প্রধান উপদেষ্টাই বলেছেন। কাজেই সেখানে শুধুমাত্র যে মা বোনদের উপর যে তাদেরকে নাজেহাল করা, তাদের উপর আক্রমণ করা, তাদেরকে শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়। এই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করা, এই যে মব তৈরি করা, একটা বাড়িতে গিয়ে মানে ডাকাতি করার চেষ্টা করা, এগুলো সব কিছু এইগুলোর অংশ। এবং এখানে আমরা যে বিগত সরকারের দোসরদের ভূমিকা আমরা পরিনির্ধারণযোগ্য আমরা বলবো এই ক্ষেত্রে, এই শব্দটা ইউজ করলাম, এটা তো আগে ইউজ করা হয়েছিল। তো এবং আমি মনে করি যে সরকারের উচিত এই যে দোসরগুলো, ওদেরকে আইসিটির মাধ্যমে দ্রুত এদেরকে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলি না, এদের দৃষ্টান্তমূলক এই মাথাগুলোকে দৃষ্টান্তমূলক সাজার আয়তা আনা হোক, এই বিগত সরকারের দোষদের মাথাগুলোকে। আরেকটা হলো যে সরকারকে একটা যে নির্বাচনের যে রোডম্যাপের কথা বলা হয়েছে, এটাও সেটেল করে ফেলা হোক, তাহলে কিন্তু অস্থিরতা অনেক কমে যাবে, মানুষ নির্বাচনমুখী হবে, একটা নির্দিষ্ট টার্গেটের মধ্যে মানুষ চলে যাবে।
আমি এই দুইটা ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটা হলো যে এই পুলিশের কথা যখন আমরা আপনি বলছিলেন যে এই অপরাধীদের যারা অপরাধকে যারা প্রশ্রয় দিচ্ছে, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার। এখানে এই প্রশ্রয়টা এখন পলিটিক্যাল সেই যে বড় প্রশ্রয় সেটা এখন নাই, কিন্তু আরো কিন্তু কিছু কিছু ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আপনাকে একটু সম্পর্কে একটি প্রশ্ন করি এই আপনার এই বক্তব্যের প্রেক্ষিতেই। আপনার কি মনে হয় যে আসলে একটি অপরাধ ঘটে যাওয়ার পরে দুটি পক্ষের বড় ধরনের ভূমিকা আছে, একটি পুলিশের পক্ষ থেকে তদন্ত আর একটি আদালতে বিচার, এই দুই জায়গাতেই এক ধরনের আস্থাহীনতা আছে মানুষের মধ্যে, যা পট পরিবর্তনের যে অবস্থা এখন আমাদের দেশে তার একটি প্রভাব পড়ছে, নেতিবাচক প্রভাব যদি বলি সেটিই পড়ছে, আপনি এরকম মনে করেন কি? না, দেখুন, আদালত যে কাজটা করে, পুলিশ এবং আদালত একই কাজের দুইটা অংশ। কিন্তু পুলিশ যে তদন্তটা করে সেই তদন্তের উপরে আদালত তার রায় দেয়, তাই তো? এটা আদালত এটা বিচার করে। কাজেই এই পুলিশ এবং আদালতের কাজটা কিন্তু একই কাজের দুইটা অংশ। এখন যদি পুলিশ যদি সঠিকভাবে তদন্ত না করে তাহলে ওই রায়টা মানে যে বিচারটা ঠিকমতো হয় না। আবার বিচারের সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা যদি তার দায়িত্ব ঠিকমতো পালন না করে সেখানেও কিন্তু শেষ পর্যন্ত বিচারটা হয় না। এই জন্য দেখুন, বিচার বিভাগ, পুলিশের যেমন সংস্কার করা হয়েছে, বিচার বিভাগের কিন্তু সংস্কার করা হয়েছে, অর্থাৎ সেখানেও সমস্যা আছে। কাজেই যে প্রশ্নের কথা বললেন, প্রশ্ন থাকতেই পারে যদি আমি আজকে এই যে একটা ঘটনা হলো, এটা যদি বিচার না হয় তাহলে তো পুলিশের প্রশ্নের সম্মুখীন হবে, বিচার বিভাগের প্রশ্নের সম্মুখীন হবে। জি, অধ্যাপক ডক্টর নেহাল করিম, আপনার কাছে আমি আরো দুটি উদাহরণ নিয়ে যেতে চাই। একটি হচ্ছে আমরা দেখেছি যে 2005 সালের একটি ঘটনা, পূজা নামে একজন ধর্ষিতা, তাকে খুব নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল। সেই অভিযুক্ত যে ধর্ষক সে কিন্তু জেল থেকে বেরিয়ে গেছে। আরেকটি ছিল 2000 সালের দিকের ঘটনা, সেটি হচ্ছে মানিক নামে একজন ছিলেন, উনি ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিলেন এবং তার বিরুদ্ধে যখন নানা প্রচার এবং আন্দোলন শুরু হয় তিনি কিন্তু দেশ থেকে পালিয়েও গিয়েছেন একসময়। এই জায়গাগুলো আসলে এই ধরনের অপরাধীদের বেশি উৎসাহিত করছে কি? অবশ্যই করছে। এগুলি কেন হচ্ছে? এটা হচ্ছে যেহেতু আইনের সীমাবদ্ধতা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সদস্যদেরও সীমাবদ্ধতা আছে, রাজনৈতিক প্রভাবের কারণে এগুলো হচ্ছে এবং যারা নাকি ধর্ষক তারাও পালিয়ে যেতে পারছে। এটা তো আর এক ইয়েতে পালায়নি, পালানোর সুযোগ অবশ্যই। এই যেমন এই 5ই আগস্টের পর রাষ্ট্রকে কতখানি দায়ী করবেন? অবশ্যই রাষ্ট্র দায়ী। যারা নাকি ছিল, যেমন 625 জন না 24 জন যে ক্যান্টনমেন্টে ছিল, তারা কিভাবে গেল, অ্যারেস্টও হলো ফরেন মিনিস্টার তৎকালীন, তারপর কিভাবে বেলজিয়ামে পৌঁছে গেল, কাদের মাধ্যমে গেল, কাকে দায়ী করব? এখানে রাষ্ট্র সম্পূর্ণভাবে দায়ী। আমাদের তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, এগুলি কেউ বলবেও না, পেপারও আসবে না। আজকে সুযোগ পেলাম বলে দিলাম। কিন্তু রাষ্ট্র তো আসলে একক একটি প্রতিষ্ঠান, সে তো জনগণের দ্বারাই নির্মিত, তাহলে তো জনগণেরও দায় আছে। ওই যে জনগণের দায় আছে, খাতির করে, জনগণই তো খাতির করে, আর কে করবে? এখানে যদি আইনের যদি সুষ্ঠু প্রয়োগ থাকতো তাহলে হতো। আপনার মনে আছে টাঙ্গাইলে কে জানি একটা কার্টুন ছিল কোন বিগত প্রধানমন্ত্রীর, হ্যাঁ, উপর তাকে ধরে নিয়ে আসছে উইদিন এ ভেরি শর্ট স্প্যান অফ টাইম। মানে চাইলে হয়, চাইলে পারে। আমাদের পারার কোনো ইচ্ছা নেই, আমরা চাইও না, সবাই নিজের সুবিধা বুঝছি। কে কতখানি আমরা ইতিহাসে টিকে থাকবো সেটা কিন্তু আমরা ভাবছি না। আমাদের মধ্যে নীতি নৈতিকতা একেবারে কাজ করে না, আমরা বিবেক বর্জিত, বললাম না, আমরা আবেগতাড়িত, বিবেক চালিত না। এই জাতিটাই সম্পূর্ণভাবে সেই কারণে এই অবস্থা আমাদের। জি, সমাজবিজ্ঞানী এবং অপরাধ বিশ্লেষণের আলোকে আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন নিয়ে যেতে চাই। পরিবর্তিত বাংলাদেশে যত ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে আমরা দেখছি যে তার সবই নীতিগত, নিয়ম কানুন, আইন অথবা প্রাতিষ্ঠানিক, এই কেন্দ্রিক, কিন্তু নৈতিক সংস্কার, মানসিকতার পরিবর্তন বিষয়ক কোনো আলোচনা কোথাওই বা কেউই উচ্চারণ করছে না। কাদের উপর আসলে দায়িত্ব বর্তায় বলে মনে করেন? হবেও না,
হবেও না। আপনি এই যে এখন এই যে কি বলে এই মোবাইলের ফেসবুকের বদৌলতে এই যে ছোট ছোট শিশুরা জাপানের কত নিয়ম কানুন নীতি নৈতিকতা কত কিছু তারা জানে, তাদেরকে শিখিয়েছে। সমস্যাটা হচ্ছে কি আমার বাবা মা গ্রামে ছিলেন, তারা শুধু 3টা জিনিস তাদের সন্তানদের শিখিয়েছে। একটা হচ্ছে ভালো করে লেখাপড়া করো, প্রতিষ্ঠিত হও, মানে বড় চাকরি হও। দ্বিতীয়ত হচ্ছে ধর্মকর্ম করো, হ্যাঁ, আর তৃতীয়ত হচ্ছে ডান হাত দিয়ে দেবা। এই 3টা। তো আমার মধ্যে মানবতা বোধ জাগুক, মূল্যবোধ জাগুক, এটা আমার বাবা মা জানে না, আমি জানবো করতে। এবং সেই সাথে এটাও বলছি, আমাদের স্কুল কলেজে এই মূল্যবোধ চর্চা কোনো সুযোগ নেই। নীতি আমরা যখন স্কুলে পড়েছি তখন ওই শনিবার দিন, রোববার বন্ধ ছিল, শনিবার দিন লাস্ট পিরিয়ডে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতো। তো ওইখানে কোনো সময় শিক্ষকরা আমাদেরকে নিয়ম কানুনগুলো বলতেন, কীভাবে চলতে হবে, ফিরতে হবে। সেটা আবার সব স্কুলে না, যেহেতু আই হ্যাড দ্য অপরচুনিটি টু স্টাডি ইন সেন্ট গ্রেগরিজ, সেই কারণে আমি জানি। তো সেটা তো এগুলি শিখাতে হবে। আমাদের তো বাংলাদেশের কোনো প্রাইমারি মানে প্রাথমিক বা উচ্চ বা মহাবিদ্যালয় বা বিশ্ব কোথাও নীতি নৈতিকতা বা মূল্যবোধ চর্চার কোনো জায়গা নেই। আমার বাবা মাও জানেন না। সেই দিকে আসলে মনোযোগী হতে হবে রাষ্ট্র। অবশ্যই আমি মনে করি স্কুল থেকে শুরু করতে হবে এই মূল্যবোধ চর্চা। পরিবার তো বটেই, পরিবার তো প্রয়োজন, নাহলে হবে না। এই দেশে এই যে আমি অনেক সময় বলতাম শাহজাহান খান এমপি আর রাশেদ খান মেনন এমপি দুইজন তো এক হবে না, এটা বুঝতে হবে। জি, অধ্যাপক ডক্টর নেহাল করিম এবং ডক্টর মোহাম্মদ আকবর আলী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কন্যা শিশু থেকে প্রাপ্তবয়স্ক নারী প্রত্যেকের নিরাপত্তার জন্য রাষ্ট্র হোক অতন্ত্র প্রহরী, তদন্তে পুলিশ হোক সৎ ও নিষ্ঠাবান, বিচারের কাঠগড়া অপরাধীদের জন্য আরো বেশি কঠিন হোক, নিরাপদ থাকুক বাংলাদেশ সহ বিশ্বের সব বয়সী নারীরা, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।